সবাইকে শুভ সন্ধ্যা। আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান প্রতি শনিবারে যেটা হয়ে থাকে, প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট পিএইচডি ক্লাস। এই পিএইচডি ক্লাসে আজকে আমাদের আলোচনা নিয়ে আসছেন আমাদের জনপ্রিয় মডারেটর, আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির ডাইরেক্টর অর্গানাইজেশন ডক্টর সুনীল কুমার ঘোষ। আপনারা জানেন যে আমাদের গ্যাংগ্রিন অত্যন্ত একটা জটিল একটা বিষয়। এটা আমাদের মডার্ন সায়েন্স যখন পায়ে হয় তখন তাকে ফুড ডায়াবেটিক ফুড বলে। তার মানে ডায়াবেটিক ফুড যদি শনাক্ত হয় তাহলে আলটিমেটলি সেটা কেটে ফেলা ছাড়া কোনো বিকল্প তাদের কাছে থাকে না। এরকমই একটা কেস যেটা মডার্ন সায়েন্সের ভাষায় ইরিভার্সিবল, সেইটাকে কিভাবে রিভার্সিবল করছেন সেই সফলতার কাহিনী নিয়েই মূলত আজকে আমাদের উপস্থাপনা। এখানে আমরা সুনীল স্যার যেভাবে উপস্থাপন করবেন সেটা আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং এর পরে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আপনারা জানেন যে আমরা যখন ইউটিউবে এইটা দেই তখন হচ্ছে আপনার সেখানে এই প্রশ্ন উত্তর পর্বটা খুব একটা থাকে না, শুধুমাত্র কেস উপস্থাপন দিয়ে আমরা শেষ করি। ক্লাসে যারা থাকেন তাদের সুবিধাটা হচ্ছে তারা সরাসরি শুধু কেসটা দেখেন বা শোনেনই না, তারা প্রশ্ন উত্তর পর্বেও কিন্তু অংশ নেওয়ার সুযোগ পান এবং এই সুযোগটা হয়। তো সেই কারণে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা মনে করি যে আপনাদের সেই সুযোগটা থাকবে। আর যারা মনে করেন যে শুধুমাত্র আমরা ইউটিউব দিয়ে দেখে নেব, হ্যাঁ ইউটিউবে দেখবেন, কিন্তু মূল যে আলোচনা প্রশ্নোত্তর পর্বের যে আলোচনা যেখান থেকে আসলে আমাদের শেখাটা বা প্র্যাকটিশনারদের প্রকৃত লার্নিং হয় সেইটা কিন্তু আমাদের বঞ্চিত হবে। এখন আপনারা বলতে পারেন দেবেনই যখন পুরোটা দিলে সমস্যা নেই। পুরোটা দিলে সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে ইউটিউব দেখে নেব, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে চলে আসে, যে টেন্ডেন্সির কারণে আসলে আমাদের এই অনুষ্ঠানগুলোর ভিতরে যে একটা সৌন্দর্য এবং যেটা আকর্ষণ এটা কিন্তু থাকে না। সেই কারণে আমরা টেকনিক্যালি কারণে এই একটা কারণ, আর একটা কারণ হচ্ছে পুরো অনুষ্ঠানটা আমাদের প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। যদি আমরা বলি যে 1.5 ঘন্টা হবে, কিন্তু 2 ঘন্টা পর্যন্ত চলে যায়। এত লম্বা একটা ভিডিও ইউটিউবে যখন দেওয়া হয় তখন ইউটিউবের র্যাঙ্কিং এও কিন্তু আসলে এটার বিরূপ প্রভাব থাকে। সেই কারণেও আসলে আমাদের সমস্ত আয়োজনটাই আসলে আমরা ইউটিউবে দিতে পারি না। সে কারণে আমরা অনুরোধ করব আপনারা ক্লাসটা খুবই মনোযোগী থাকবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে মানে খুব দুঃখের সাথেই বলি, সেটি হচ্ছে যে আপনারা যারা অংশ নেন আপনাদের খেয়াল থাকে না যে আমরা ভিডিও এবং অডিও অন আছে কিনা, এটা মিউট আছে কিনা। ফলে হয় কি যে আপনাদের ভিডিওটা উঠে আসে, অনেকের মিউট যখন হয় না আনমিউট হয়ে থাকে তখন নানা রকম নয়েজ আসে। যার ডিভাইস থেকে নয়েজ আসে তিনি বুঝতে পারেন না, যার ভিডিও থেকে নয়েজ আসে তিনি বুঝতে পারেন না, কিন্তু অডিয়েন্সে কিন্তু তখন জটিলতা তৈরি হয়। সেই কারণে আপনারা যদি নিজ দায়িত্বেই আপনাদের যার যার ডিভাইস গুলো যদি মিউট করে রাখেন তাহলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়, সার্থক হয় এবং খুব সুনির্দিষ্টভাবে আমরা শেষ করতে পারি। তো আমি কথা বাড়াবো না, আমি অনুরোধ করব আমাদের ডক্টর সুনীল কুমার ঘোষ, আপনি আজকের যে উপস্থাপনাটা আনতে চেয়েছেন সেটি আপনি শুরু করবেন। ডক্টর সুনীল কুমার ঘোষ, আপনাকে স্বাগত। শুভ সন্ধ্যা। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যশোর বাংলাদেশের পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পিএইচডি ক্লাস। তো আমাদের শ্রদ্ধেয় সিও স্যারকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আজ স্বয়ং উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার গুরু দায়িত্ব আমার উপরে দিয়েছে এবং আমার সুযোগ করে দিয়েছে আপনাদের মতো বিজ্ঞ ডাক্তারদের সামনে আমার এই কেসটা উপস্থাপন করার জন্য। তো উনি কিন্তু প্রথমেই বলে দিয়েছে যে এই কেসটা আমরা আগে একবার দেখিয়েছিলাম, যান্ত্রিক ত্রুটির কারণে ওই কেসটা আমরা সফলভাবে
মানে পেশ করতে পারি নাই এবং রেকর্ডিংটাও ঠিক মতন হয়নি। সব থেকে বড় সমস্যা একটা দেখা দেয় কি, যে আমরা রিয়েল হোমিওপ্যাথি নিয়ে যখন কথা বলি, যে 8টা ওষুধ দিয়ে কি 10টা ওষুধ দিয়ে আমরা অধিকাংশ রোগগুলোকে ভালো করতে সক্ষম হই, তো মানুষ কিন্তু সেটা বিশ্বাস করে না। তারা বলে যে আপনি এভিডেন্স পেশ করুন। আমি আর আমাদের সিও স্যার একটা জায়গাতে গিয়েছিলাম সেমিনার করতে, তো ওখানে বললেন আপনাদের কি এভিডেন্স আছে, আপনারা এভিডেন্স দেখান। তো তখন থেকে মূলত আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে সমস্ত সফল কেসগুলো আছে আমরা অনলাইনে রেখে দেব। তাতে কি হবে, যে একদিন আমরা থাকবো না, কিন্তু রিয়েল হোমিওপ্যাথির নামে যে কেসগুলো আমরা উপস্থাপন করব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা দেখে সেখান থেকে জ্ঞান অর্জন করবে এবং তারা উৎসাহিত হবে এই রিয়েল হোমিওপ্যাথিতে কাজ করার জন্য। আর এখানে শুধু সুনীল স্যারই একা কেস দেখায় না, এখানে আমাদের অন্যান্য মডারেটর আছে এবং আমাদের যে সমস্ত পুরাতন ছাত্র আছে, তাদের যদি কোনো সফল কেস থাকে সেগুলোও আমরা উপস্থাপন করি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি কিন্তু এখন মাসে একটা কেস প্রদর্শন করাই। তার কারণ আমি চাচ্ছি আমি না, আমাদের ইনস্টিটিউশন থেকে যারা শিখে দারুণ দারুণ রেজাল্ট করছে তাদের সফলতার কাহিনীগুলো বলুক, সেইগুলো আমরা উপভোগ করি। যার কারণে আমাদের নতুন নতুন মডারেটর বা নতুন নতুন স্টুডেন্টরা দারুণ দারুণ সফলতার কাহিনী শোনাচ্ছে। তো যাই হোক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই যে আজকের কেস দেখবেন, কেসের পরে অনেক প্রশ্ন উত্তর পর্ব থাকে, সেখানে কিন্তু অনেক প্রশ্ন আসে যায় যেগুলো একদমই যাকে বলে সিলি বাচ্চা কোয়ালিটি। তো সমস্যাটা আপনাদের না, সমস্যা আমাদের, যে আপনাদেরকে আমরা শেখাতে পারিনি, অর্থাৎ আপনারা আমাদের সাথে সংশ্লিষ্ট হননি। যারা এই রিয়েল হোমিওপ্যাথির স্বল্পতম মেডিসিনের দ্বারাই আশ্চর্য রকমের রেজাল্ট করাতে চান, তাদেরকে আমি অনুরোধ করব আপনি চাইলে ইন্ডিয়াতে সরাসরি ভর্তি হয়ে শ্যামল স্যারের ওখানে শিখতে পারেন। আর যদি মনে করেন না আমাদের দেশের ভিতরে থেকে আমাদের ইনস্টিটিউট থেকে এটা শিখবেন, সেখানেও আপনাদের ওয়েলকাম। তার জন্য আমাদের নির্দিষ্ট মডারেটর বা আমাদের নির্দিষ্ট অফিস অ্যাড্রেস আছে, সংগ্রহ করে আপনারা সেটাই জয়েন করবেন। তাতে কি হবে, আপনারা না শিখলে, রিয়েল হোমিওপ্যাথি সম্বন্ধে যদি না জানেন, তাহলে কিন্তু রিয়েল হোমিওপ্যাথির মজা পাবেন না। গত দিনের ক্লাসে আপনাদের প্রশ্ন শুনে আমার মনে হলো যে এই কথাটা জানার প্রয়োজন, যে যারা রিয়েল হোমিওপ্যাথি শেখেন নাই তারা কিন্তু এটাই মজা পাবেন না, আর প্রশ্ন করবেন বাচ্চা বাচ্চা কোয়ালিটির। এই জন্য আপনারা চেষ্টা করুন এখানে ভর্তি হয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে তারপরে এখানে এসে প্রশ্ন করে দেখেন কত মজা। যাই হোক, আমরা আজকের নির্দিষ্ট টপিকের দিকে অগ্রসর হই। এখানে সর্বপ্রথম আমি বলতে চাই যে আমরা যারা চিকিৎসা কার্যে নিয়োজিত আছি, দেখুন এটা কিন্তু প্রতিনিয়ত কিছু কিছু রুগী আসে যাদেরকে আমরা বিনা পয়সায় চিকিৎসা দিই। অ্যাজ এ রিয়েল হোমিওপ্যাথি আমরা কিন্তু দায়বদ্ধ, আমাদের দরবারে এসে কোনো ব্যক্তি তার আর্থিক অনটনের জন্য বা তার দারিদ্রতার কারণে সে যেন বিনা চিকিৎসায় ফিরে না যায়, বা আমরা যদি জানতে পারি কোনো ব্যক্তি অর্থ অভাবে চিকিৎসা বঞ্চিত হচ্ছে, আমরা স্বেচ্ছায় আমরা এগিয়ে গিয়ে তাদের এই চিকিৎসা কার্য পরিচালনা করি, সহযোগিতা করার চেষ্টা করি। এমনই ঘোষণার পরিপ্রেক্ষিতে যখন একজন রোগীকে আমরা ফ্রি দেখি, তো একটা রোগীকে বিনা পয়সায় দেখলে, ফ্রিতে দেখলে, তাতে কিন্তু আমাদের লস হয় না। রিয়েল হোমিওপ্যাথিতে ওষুধ বাবদ কতটুকু খরচ হয় সেটা আপনার আমার সকলেরই জানা। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা রোগীকে সফলভাবে সুস্থ করে দিতে পারি, অসহায় পীড়িত মানুষকে বিনা পয়সাতে, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে, ওই পরিবারের পক্ষ থেকে অতটুকু আশীর্বাদ আমরা প্রাপ্ত হই যে ওই গ্রাম থেকে মনে হয় পয়সার বর্ষণ হতে থাকে আমাদের উপরে। তেমনই একটা দারুণ সুখবরের সাথে আজকের এই কেসটা আমি আপনাদেরকে দেখাবো। কেসটা এমন যে
একজন ব্যক্তি, উনি 50 ঊর্ধ্ব, 55 থেকে 60-এর মধ্যে বয়স, উনি স্ট্রোক করেছে। ওনার পেশায় উনি একজন শ্রমিক, ডেলি লেবার। কখনো গাড়ি থেকে বালু নামান, আবার কখনো নিজে ভ্যান চালায়, আবার প্রয়োজন হলে উনি বিভিন্ন ক্ষেত খামারেও কৃষি কাজ করেন, অর্থাৎ ডেলি লেবার হিসাবে। তো ওনার মেয়ে আছে, ছেলে নাই। মেয়েগুলির বিয়ে হয়ে গিয়েছে। যাদের সাথে বিয়ে হয়েছে তারাও আর্থিক দিক থেকে অতটা সচ্ছল নয়, বা তাদের নিজেদেরই সংসার চলে না। এনারা স্বামী স্ত্রী দুইজন যথারীতি ওই প্রতিদিন ডেলি মজুরির কাজ করে। এরা মোটামুটি ভালোই চলছিল দিন, কিন্তু নিয়তির পরিহাসে ওই ব্যক্তি একদিন স্ট্রোক করে। স্ট্রোক করে তার অঙ্গ এক সাইড পড়ে যায়, বিশেষ করে ছবিতে দেখা যাবে, মনে হয় খুব সম্ভব ডান সাইড, একদম অচল হয়ে যায়। তখন উনি শয্যাগত। তো যে ব্যক্তি ডেলিভারি হয় তার তার তো আর অতটা ব্যাংক ব্যালেন্স থাকে না। তো প্রাথমিক অবস্থায় ওনাদের স্থানীয় ডাক্তার, উপজেলা, জেলা লেভেলে যথেষ্ট চেষ্টা করেছে। চেষ্টা করার পরে কিছুটা উন্নতি হয়েছে, দীর্ঘদিন রেস্টে থাকতে হয়েছে, আর্থিক দিক থেকে একদম ভঙ্গুর হয়ে গিয়েছে, দেনাদায়ীকে জড়িয়ে গিয়েছে। এমত অবস্থায় উনি আবার আস্তে আস্তে কাজে ফিরে যান। এই কাজে যাওয়ার পরে কিছুদিন পরে ওই ব্যক্তি আবার স্ট্রোক করে। এখন আগের বার তো পয়সা কড়ি ছিল, এবার আর পয়সা কড়ি নাই। তো গ্রামের মানুষ তারা সহযোগিতার হাত বাড়িয়ে, তারা পয়সা দিয়ে, চাঁদা তুলে তারা নিজেরাই চিকিৎসার ব্যবস্থা করে। কোথায় করে? আমাদের ঝিনাইদহ সদর হাসপাতালে। তার আসা যাওয়া, খাওয়া দাওয়া, তারপরে ওষুধ এবং যাবতীয় সাপোর্ট গ্রামের পক্ষ থেকে এক কথায় এই কালেকশন করে এই পয়সাগুলো দেওয়া হয়। তাতে কিন্তু গতবার যেভাবে উনি আরোগ্য লাভ করেছিলেন, এবার সেই আরোগ্যের দিকে আর যাচ্ছেন না। ওনার একটা সাইড পড়ে আছে, দীর্ঘদিন বিছানায় আছে। তো এই দীর্ঘদিন বিছানায় থাকতে থাকতে হঠাৎ করে ওনার একদিন দেখা গেল যে পায়ে পচন ধরেছে। এই পচনটা খুব দ্রুত গতিতে তার পায়ে ছড়িয়ে যাচ্ছে। তখন কি করা হলো? তাকে হাসপাতালে নেওয়া হলো। প্রাথমিক অবস্থায় গ্রামের ছোট ডাক্তার, কবিরাজি কিছু ওষুধ দেওয়া হয়েছে, বা ঝাড়ফুঁক যেভাবে করলে গ্রামে যেভাবে গাছগাছালি দিয়ে সারানোর চেষ্টা করা হয় সেগুলো করা হয়েছে। উপকার না পেয়ে শেষ পর্যন্ত গ্রামের লোকজনের সহযোগিতায়, এক কথায় ওই মহিলা, অর্থাৎ ওই যে ব্যক্তি অসুস্থ, ওনার স্ত্রী গ্রাম থেকে ভিক্ষা করে বা চেয়ে চিনতে কোন রকম হসপিটালে যায়। হসপিটালে গেলে ওনার পয়সা তো টেস্টেই শেষ হয়ে যায়। সর্বোপরি এসে ডাক্তাররা সিদ্ধান্ত নেয় যে ওনাকে এই পাটা কেটে ফেলে দিতে হবে। এনার পচনটা এত দ্রুত স্প্রেড করছে যে দ্রুত যদি ঘায়ের উপর থেকে কেটে ফেলা না হয় তাহলে এনাকে আর বাঁচানো যাবে না। তো কাটতে গেলে সমস্যাটা কোথায় কি হচ্ছে? যে ওনার হাই প্রেশার আছে, তারপরে ডায়াবেটিস আছে, এবং শারীরিক বিভিন্ন কষ্টকর উপসর্গ যেগুলো একটা দুর্বল মানুষের হয়ে থাকে সবকিছুই আছে। এখন অপারেশন করতেও তো একটা খরচের প্রয়োজন, সেখানে হাসপাতালে থাকতে হবে, লোকজনের প্রয়োজন। তো সবকিছু মিলাই ওই পরিবারের সেই অ্যাবিলিটি নাই যে ওখানে অপারেশন করাবে। এবং ডাক্তাররাও বলছে যেহেতু উচ্চ ডায়াবেটিস, এখানে একটা রিস্ক আছে, রোগী বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে। আবার ঠ্যাং কাটলে যে উনি ভালো হয়ে যাবেন এটাও বলা যাচ্ছে না। উনি তো স্ট্রোক করেই ঘরে পড়ে আছেন, চলতে পারেন না, ফিরতে পারেন না। এখন করণীয় কি? করণীয় আর কিচ্ছুই নাই। এখন বাড়িতে শুধু পড়েই আছে, আল্লাহর নামে গ্রাম থেকে ভিক্ষা করে সংসার চলছে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কিছু দেয় সেটাই দিয়ে ওদের সংসার চলে, নাইলে অনাহারেই চলে। ওষুধও আর এক প্রকার খাওয়া হয় না।
কোন রকম জীবন বাঁচানোর তাগিদেতে দেখা যাচ্ছে যে গ্যাসের ওষুধ, প্রেসারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ যেখানে দরকার 3 ডোজ ওনারা খাচ্ছে 1 ডোজ, অর্থাৎ বেঁচে থাকার জন্য ওনাদের অর্থে যতটা কুলিয়েছে শুধুমাত্র ততটাই গ্রহণ করছে। এবার ওই গ্রামের কিছু রোগী আমার কাছে নিয়মিত চিকিৎসাধীন ছিল। তো তারা আমার সাথে একদিন গল্প করতে করতে বলছে যে স্যার, আমাদের গ্রামে একজন এমন রোগী পড়ে আছে, তো ওনার কি কোনো চিকিৎসা করা সম্ভব, বা ওনার কি একটু কনসিডার করে দেখা যায়? তো আমি বললাম, দেখেন, আপনার গ্রামের লোক, আপনারা যখন সুপারিশ করছেন তাহলে অবশ্যই আমি মেনে নিলাম উনি অসহায় ব্যক্তি। আর আমরা বাংলাদেশে আমাদের একটা ইনস্টিটিউট আছে যার নাম একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি। এখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মানুষ যেন চিকিৎসা বিনা মারা না যায়। আমরা আমাদের জায়গা থেকে সর্বোত্তম প্রচেষ্টা করব, আপনার কোনো প্রকারের পয়সা কড়ি দেওয়া লাগবে না, ওষুধ খরচ ফ্রি, ডাক্তার খরচ ফ্রি, আপনারা শুধু আপ ডাউন করান বা আর বাকি যে সাপোর্ট আছে সেইগুলো আপনারা দেন। তখন ওই গ্রামের লোকজন, কিছু লোক একত্রিত হয়ে একজন ব্যক্তির নেতৃত্বে ওনাকে একটা ইজি বাইক রিজার্ভ করে আমার কাছে নিয়ে আসা হয়। যখন নিয়ে আসা হয় তখন আমি ওনার যেভাবে পেলাম সেটা আমার ভিডিও আছে, আপনারা একটু সেই ভিডিওটা একটু দেখুন যে রোগীটা কিভাবে আমার কাছে এলো। আপনারা দেখতে পাচ্ছেন একটা রোগীর পায়ের ছবি। এই পাটা এর নিচে পুরো পানিতে ভরে গেছে এবং ভিতরে ঠুসা ঠুসা পড়ে আছে। আর এই সামান্য করে চামড়া উঠে গেলে ওর নিচে আছে পূর্ণাঙ্গ ঘা। তো এনার সমস্যাটা কি ছিল? এনার সমস্যাটা ছিল যে এনার এই প্রচন্ড ঘা, উচ্চ ডায়াবেটিস, তারপরে হাই প্রেশার খুব বেশি, সব সময় একটানা জ্বর থাকে, জ্বরের কারণে উনি খাইতে পারেন না, এই পায়ের যন্ত্রণার কারণে রাত্রে ঘুমাতে পারে না, পায়খানা 2 দিন, 5 দিন, এমনকি 1 সপ্তাহ পর পরেও হয়ে থাকে। আর মেন্টাল স্টেটে যাকে বলা হয় মেজাজ, উনি এত অসুস্থ নিজে চলতে পারে না, কিন্তু এমন বিহেভ করে যেন ওনার স্ত্রীকে উনি কামড়িয়ে খেয়ে ফেলে দেবেন, এমন অ্যাক্টিভিটিস করেন, অর্থাৎ খুবই বিকৃত টেম্পারামেন্ট। তো সবকিছু মিলায়ে ওই রুগীর প্রথম দিন এই যে বসে আছে না, উনি কিন্তু গাড়ির থেকে নামতে পারেনি। উনি গাড়ির ভিতরেই, অর্থাৎ আমার চেম্বারের সামনে গিয়ে সে গাড়ি থামলো, আমরা গাড়ির ভিতরে গিয়ে দেখলাম, অর্থাৎ এই ঘায়ের কারণে এতে এত পরিমাণ দুর্গন্ধ, জোর পায়ে পলিথিন ভরে নিয়ে আসতে হয়েছে। এই পলিথিনে দেখেন নিচে পানি ভরে গেছে। ছবিটা আপনারা একটু জুম করে কাছের থেকে দেখেন, ওতে মাছি কিভাবে বসছে, আর প্রচন্ড দুর্গন্ধ, যে কেউ ওনার ওই নামাচ্ছে না। যেহেতু সব তো গ্রামের মানুষ, ওনার ওয়াইফ, ওনার তো সামর্থ্য নাই যে ওনাকে একা নামিয়ে নিয়ে আসবে। আমাকে রিকোয়েস্ট করা হলো যে স্যার, আপনি গাড়ির ভিতরে এসে একটু রুগীটা দেখেন। আমি গেলাম। তো উনি তো এক স্ট্রোক করে আগেই হাত পা বেঁকিয়ে পড়ে আছে, মুখ বাঁকিয়ে আছে, কোন রকম কথা বলতে পারছে না, কিছু জানাতে পারছে না, কষ্টের কথা কিছুই না। শুধুমাত্র এই বাইরের সিমটম দেখেই, যাকে বলা হচ্ছে প্রেসক্রাইবিং ফার্স্ট আর প্রেসক্রাইব প্রেসক্রাইব ফার্স্ট আর ইনভেস্টিগেশন লাস্ট। প্রথমেই আমরা ওষুধ দিব, পরে তার ইনভেস্টিগেশন করব, এইটাকে কনসিডার করে তাকে ওষুধ দেওয়া হলো। তো আপনাদের ভিতরে বা আমাদের ভিতরে এখন একটি বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। সেটা কি? যে আমরা বলছি যে পোটেন্সি, কখন কোন পোটেন্সি কিভাবে দেব।
তো ওই সময় আমাদের বিজ্ঞ গুরুজির একটা নীতি ছিল যে 5 পোটেন্সি বা 65 পোটেন্সি, এই যে নীতির ভিতরে আমরা পড়েছিলাম, আমরাও কিন্তু এই প্রথম প্রথম শুনে খুবই অতি উৎসাহী হয়ে এগুলো প্রয়োগ করে বিশাল ধাক্কা খেয়ে গেলাম। এই ধাক্কা খাইয়েই কিন্তু আমরা ওইটাকে আর 100% প্রয়োগ করি নাই। তখন আমাদের একাডেমির যে বডি, আমরা এক জায়গায় হয়ে সিদ্ধান্ত নিই যে না, এভাবে অন্ধের মতো যদি আমরা অস্ত্র চালাই তাহলে ক্ষতি ছাড়া লাভ হবে না। তখন কি করা যায়, সিদ্ধান্তে উপনীত হলাম যে 2015 থেকে আর 2024 পর্যন্ত স্যার যত প্রকারের অ্যাডমিনিস্ট্রেশনের প্রোটোকল আমাদেরকে দেখিয়েছে, তার সবকিছু একত্রিত করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেক রোগীর উপরে বা সকল রোগীকে একই সিস্টেমে ট্রিটমেন্ট করা চলবে না। স্যারের প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশন যখন নতুন এসেছে, তো আমাদের কিন্তু সেখান থেকে আমরা মজা পেয়েছি, অর্থাৎ যেভাবে আমাদের চিকিৎসা চলছিল, যতটা সফলতা ছিল, তো যখন নতুন একটা রাস্তা এসেছে আমরা কিন্তু নিজেকে আপগ্রেড করেছি, স্যার নিজেকে আপগ্রেড করেছে, আমরা সফলতা আমাদের দিন দিন পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। তারপরেও কিন্তু ধাক্কা খেয়েছি। তো স্যারের যত প্রকারের প্রয়োগ কৌশল আছে, আমরা কিন্তু কোনোটাকেই এখনো অবজ্ঞা বা অবহেলা করিনি। আমরা সবকিছুকে মিলাইয়ে শুধু এইটাই নির্ধারণ করেছি যে কখন কোন রোগীকে কোন প্রোটোকলটা মেনটেন করব। আমরা এখনো 65 ডোজ দিই, এখনো 5 ডোজ দিই, এখনো রিপিটেশন দিই, এখনো একটা পোটেন্সি দিয়ে মাসের পরে মাস অপেক্ষা করি। বা ওই যে রাজেন শঙ্করনের স্যার যে প্যারামিটার দেখিয়েছিল, সেটাকেও আমরা আজ পর্যন্ত ফলো করে চলি। সবকিছু মিলাইয়ে আমরা রিয়েল হোমিওপ্যাথির সব নিয়ম নীতিকে মেনে আমরা এই অ্যাডমিনিস্ট্রেশনের প্রোটোকলটা আমরা নিজের মতো করি। এই নিজের মতো করার সাথে আমরা আরেকটা সিনড্রোমের সাথে অ্যাড করে নিয়েছি, যেটাকে আমরা বলেছি জিডিএস। আর এই জিডিএস এর উপরে কিন্তু আমরা একটা বিশাল সেমিনার করেছি। তো সেখানে যারা উপস্থিত ছিলেন সকলেই জানতে পেরেছেন। তো আজকেও আপনাদের সাথে প্রসঙ্গক্রমে কিছু কিছু কথা সেটা উঠবে, তবে পোটেন্সি নিয়ে কিছু আলোচনা আমাদের না করলেই নয়। তাই আমরা মাঝে মাঝে পোটেন্সি এবং জিডিএস কে নিয়ে ডিসকাস করে যাব এই কেসের মাঝখান দিয়ে। দেখুন, আমি রোগীটা পেয়েই প্রথমে হাইড্রোফোবিনাম আমাদের প্রথম মেডিসিন, সেটা কিভাবে প্রয়োগ করেছিলাম, 5 পোটেন্সি। এই 5 পোটেন্সি প্রয়োগ করার রেজাল্ট আমাকে কি দিল দেখেন। অতি উৎসাহী হয়ে হায়ার পোটেন্সি বা এই যে আমাদের যে দ্রুত আরোগ্য করার জন্য এই দেখেন পায়ের চেহারা। আর আমাদের এই 5 পোটেন্সির ফর্মালায় ওষুধ খাইয়ে পরের সপ্তাহ রেজাল্টটা দেখেন, এটা কিন্তু ভয়ঙ্কর ভাবে বৃদ্ধি পেয়েছে, এবং এত বৃদ্ধি পেয়েছে যে নিয়ন্ত্রণের বাইরে চলে এসেছে। তো তখন কিন্তু আমাদের মাথায় তখন নতুন খেলা খেলে যে না, এভাবে আর প্রয়োগ কৌশলে প্রয়োগ করা যাবে না, আমাদেরকে প্রয়োগ কৌশলে চেঞ্জ আসতে হবে। তখন কি করা হলো যে একে 03 সেম মেডিসিন রিপিট করা হলো। আপনারা প্রথমে পাটা একটু দেখে নেন, ভিডিও কোনটা। এই দেখেন, এ পা দিয়ে এত পরিমাণ রস গলছে যে ওখানে নিচে পলিথিন পেতে দেওয়া হয়েছে, আর পলিথিনে পানি জমে যাচ্ছে। আপনারা খেয়াল করবেন পায়ের দিকে, দেখবেন ফোঁটা ফোঁটা পানি কিভাবে পড়ছে। দেখেন, এখন কি অবস্থা? এখন তো স্যার কথা বলতে পারছেন, তাই না? এর আগের বার যখন এসেছিল উনি কিন্তু কথা বলতে পারতেন না।
এবার কিন্তু এসে উনি কথা বলতে পারছেন। তো চলছে না না আপনারা দেখলেন পরবর্তী টাইমে রোগী যখন এসেছে, তো উনি আমাকে কি বলছেন, আমি বললাম চাচা কেমন আছেন, তো উনি বলছেন আমি ভালো আছি। তো আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি কেমন ভালো আছেন, আপনি যে ভালো আছেন সেটা কি করে বুঝলেন? তা বলছে যে আপনার ওষুধ খেয়ে আমার মনে হচ্ছে আমি বাঁচবো, আমি মরবো না। তো এই যে হায়ার সেন্টারে ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে, এটাই হচ্ছে হোমিওপ্যাথির সব থেকে বিউটি, যেখানে ওষুধ খেতে খেতে উনি অন্ধকার ক্যানেলের ভিতরে ঢুকে গিয়েছে, যে উনি মনে হয় আর বাঁচবে না, এখান থেকে আর ফেরা মনে হয় সম্ভব হবে না। এখন উনি বলছেন যে আমাদের প্রথম চালানের ওষুধ খেয়ে বলছে যে ভালো মন্দ আমি এইভাবে বুঝলাম যে আমি মনে হয় বাঁচবো, আমি আর মরবো না। এটাই হচ্ছে সেন্স অফ ওয়েলবিং এর সব থেকে বড় নিদর্শন। সাথে ওই যে উনার পাশ থেকে উনার ওয়াইফ কিন্তু বললেন যে চাচা কিন্তু এখন আমাকে ডাকে, আমার কাছে চেয়ে খাবার খায়, অর্থাৎ এর আগে উনি মুখ দিয়ে কথা বলতে পারছিলেন না, আর এখন উনি কথা বলতে পারছে। এটাই হচ্ছে যে তার যে উন্নতি হচ্ছে তার একটা নিদর্শন। এবার দেখুন একটা মিরাক্কেল রেজাল্ট। পরবর্তী মাসে যখন রোগী আমার কাছে এলো, তখন তার পায়ের অবস্থাটা একবারে এখানে চলে এসেছে। চাচার চেহারাই কিন্তু দিন দিন একদম ভালো হয়েছে, অনেক ভালো, এখন সুস্থ দেখি আর সুস্থ রেখে ভালো কথা প্রথম দিন তো আপনি কথা বলতে পারছিলেন না, না। একটু ভালো, মেয়েটা অনেক ভালো। এখন শুধু ওই বাম হাতটা নড়ে না না না, হুম। আপনারা দেখলেন যে গত মাসে ওনার যে ভিডিও করা ছিল, ওনার পায়ের নিচে পলিথিন দেওয়া ছিল, অন্য পরিমাণের ওই যে পায়ের বৃদ্ধি হচ্ছিল দারুণ ভাবে, মানে দ্রুত গতিতে ঘাটা ছাড়িয়ে পড়ছিল। আর এই মাসে দেখুন তার পাটা একদম মনে হচ্ছে চাউল ভাজার মতো একদম শুকিয়ে গেছে। তাহলে এই মিরাকেলটা কি করে ঘটলো? তো এখানে আমরা কিছু ব্যতিক্রম রাস্তা অবলম্বন করেছি, যেটাকে আমরা বলি যে আমরা জিডিএস, অর্থাৎ গার্ড ডিসবায়োসিস যে সিনড্রোম, সেই গার্ড ডিসবায়োসিস সিনড্রোমকে আমরা এখানে কনসিডার করে কিছু তার লাইফ স্টাইলকে পরিবর্তন করেছি। এখন দেখুন রিয়েল হোমিওপ্যাথিতে একটা দাবি করা হচ্ছে যে আমরা জিনের কারিগর, অর্থাৎ সকল প্রকার রোগের জন্য দায়ী যে ডেট্রিমেন্টাল জিন বা হার্মফুল জিন, সেই হার্মফুল জিনের ওভার অ্যাক্টিভ স্টেটকে আমরা বলছি ডিজিজ বা রোগ। এই রোগকে অপসারণ করার জন্য আমরা সেই হার্মফুল ওভার অ্যাক্টিভ জিনসকে ইনঅ্যাক্টিভ করি ওষুধের দ্বারা। ইনঅ্যাক্টিভ করতে পারলে আমরা আবার সুস্থ হয়ে উঠি, এটা হচ্ছে আমাদের দাবি। মজার বিষয় হচ্ছে যে হিউম্যান জিনোমে, যেখানে 21.5 থেকে 25,000 জিন আছে, আর মানুষের গার্ড সিস্টেম, অর্থাৎ মুখ থেকে নিয়ে পেঁচিয়ে মলদ্বার পর্যন্ত যে ডাইজেস্ট সিস্টেম, একে বলা হয় গার্ড সিস্টেম। এই গার্ড সিস্টেমে আছে 20 লক্ষ জিন। আমাদের এই গার্ডকে বলা হচ্ছে সেকেন্ড ব্রেন, অর্থাৎ আমরা মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছি। সেই মস্তিষ্কর কিন্তু দুইটা পার্ট,
একটা আছে আমাদের গার্ড, আর একটা আছে আমাদের মাথায়। তো এইটা দুইটা ব্রেনের ভিতরে এরা আদান প্রদান করে মেসেজের মাধ্যমে সমস্ত মেসেজ গুলো আদান প্রদান করার মাধ্যমে আমাদের শরীরকে পরিচালনা করে, সুস্থতা অসুস্থতা বা আমাদের যাবতীয় এই শরীরীয় বিধানকে ওনারা পরিচালনা করেন। তো আমাদের এখান থেকে যে ব্রেন অর্থাৎ গাটের যে ব্রেন, এটা আমাদের মাথাকে এই 100টা মেসেজের ভিতরে দেয় 80টা, আর মাথা এখান থেকে এখানে পাঠায় মাত্র 20টা। অর্থাৎ 80% মেসেজ আমাদের এই গাট থেকে ব্রেনে যায়, আর ব্রেন থেকে গাটে আসে মাত্র 20%। আর হিউম্যান জিনোমে যেখানে মাত্র 21,500 জিন, আর গাট সিস্টেমের মধ্যে রয়েছে 20 লক্ষ জিন। তো সব থেকে বড় বিষয় হচ্ছে হিউম্যান জিনোমে যে জিন আছে, এই জিন সুস্থতা বা অসুস্থতার জন্য যখন আমরা দায়ী বলছি, সেখানে রোগ বা অসুস্থতার জন্য সামান্য অর্থাৎ শুধুমাত্র 5% থেকে 10% দায়ী, আর বাকিটা ডিপেন্ড করে আমাদের এনভায়রনমেন্টের উপরে। আমাদের যে 20 লক্ষ জিন আছে আমাদের গাট সিস্টেমে, এই 20 লক্ষ জিনকে পরিচালনা করে আমাদের মাইক্রোবায়োম। মাইক্রোবায়োম দ্বারা এটা পরিচালিত হয়। মাইক্রোবায়োমটা কি, সেটাকে এক কথায় বলতে হয় যে আমাদের গাট সিস্টেমে যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া নামক যে সমস্ত অণুজীব আছে, এই অণুজীবের সমষ্টিকে কথায় বলা হয় মাইক্রোবায়োম। এই মাইক্রোবায়োমকেও আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বেনিফিশিয়াল আর একটা হচ্ছে ক্ষতিকারক। তো এই ক্ষতিকারক মাইক্রোবায়োমের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তখন আমাদের জিনকে তারা বিকৃতভাবে পরিচালনা করে, যা আমাদের রোগ উৎপাদনের জন্য দায়ী। আর যদি বেনিফিশিয়াল মাইক্রোবায়োমের সংখ্যা বেশি থাকে, তাহলে আমাদের যে বেনিফিশিয়াল জিন, তাদেরকে ওভার অ্যাক্টিভ করে আমাদেরকে সুস্থ রাখে। এখন কথা হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের গাট সিস্টেমের ভিতরে যে কোটি কোটি মাইক্রোবায়োম আছে, এই মাইক্রোবায়োমের যেটা বেনিফিশিয়াল, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রোপাগেট ঘটানো বা বংশ বিস্তার ঘটানো। যদি সুস্থ উপকারী মাইক্রোবায়োমের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে থাকে, এখানে একটা মেজারমেন্ট বলা হয়েছে যে আমাদের সুস্থ মাইক্রোবায়োম বা সুস্থ গাট সিস্টেমের জন্য আমাদের প্রয়োজন হয় 20% হার্মফুল আর 80% বেনিফিশিয়াল মাইক্রোবায়োম। যখন এই 20% থেকে ওরা 30% বা 40% হয়ে যায়, তখন কিন্তু আমরা রোগ আক্রান্ত হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, বিভিন্ন সিমটম ডেভেলপ করে। তো তখন আমাদের উপায় কি থাকে? মাইক্রোবায়োমের ব্যালেন্সটাকে যদি আমরা ঠিক করে দিতে পারি, অর্থাৎ বেনিফিশিয়াল 80% আর হার্মফুল 20%, এই ব্যালেন্স যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা আবার সুস্থ হতে পারি। তাহলে উপায়টা কি? এই বেনিফিশিয়াল যে মাইক্রোবায়োম, যা আমাদের শরীরের বন্ধু, এদেরকে বংশ বিস্তার করানোর জন্য এদের উপযুক্ত খাবার দিতে হয়। সেই উপযুক্ত খাবারটা কি? সেই উপযুক্ত খাবার আছে ডিআইপি ডায়েট। ডিআইপি ডায়েটের উপরে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের সেমিনারে, বা যারা আমাদের 2 দিন ব্যাপী কর্মশালায় এসেছেন, সেখানেও 2 দিন আমি বক্তৃতা দিয়েছি যে ডিআইপি ডায়েট কি, তারপরে এই যে আলো আমাদের উপরে কতটা প্রভাব সৃষ্টি করে, তারপরে মাটি আমাদের উপরে কতটা প্রভাব সৃষ্টি করে, পরিবেশ আমাদের উপরে কতটা প্রভাব সৃষ্টি করে, খাদ্য খাবার কতটা সৃষ্টি করে, এই সবকিছু মিলাইয়ে কিন্তু আমাদের টোটাল প্যাকেজ ছিল। তো সর্বোপরি শর্টকাট হলেও আমাদের এতটুকু তো জানতেই হবে, যেহেতু আজকের এই কেসটায় আমাদের ডিআইপি ডায়েট একটা মারাত্মক ভূমিকা পালন করেছে, সেটাই জানানোর জন্য। সেটা কি? আমরা খাদ্য খাবারে একটা দারুণ পরিবর্তন নিয়ে আসি। এখানে বলা হচ্ছে যে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে জীবন্ত খাবার, একটা মৃত খাবার, একটা অর্ধমৃত খাবার। জীবন্ত খাবারগুলো কি? প্রকৃতির থেকে যে খাবারটা এসেছে, সেটা যদি আমরা সরাসরি খাই, সেটা জীবন্ত খাবার। এইটাকে যদি আমরা আগুনে দিই, তাহলে ওইটা হয়ে যায় মৃত খাবার। আবার এই খাবারটাকে যদি আমি ফ্রিজে রেখে দিই, তাহলে এটা হয়ে যায়
অর্ধমৃত খাবার। তো যে খাবারটা মরে গেছে, মৃত খাবার, তার ভিতরে তো প্রাণ নাই। যে খাবারের প্রাণ নাই সে আমার প্রাণ শক্তিকে তো উজ্জীবিত করতে সক্ষম হবে না। তাহলে আমরা রোগীকে যতদূর সম্ভব চেষ্টা করি প্রাণবন্ত খাবার খাওয়ানো, অর্থাৎ যাকে বলা হচ্ছে জীবন্ত খাবার খাওয়ানো, তাজা খাবার খাওয়ানো। তাজা খাবারটা কি? যে খাবারটা প্রকৃতির থেকে এসেছে, তাকে কোনো প্রকারের প্রসেস করা হয়নি, সরাসরি খাওয়ানো হয়েছে। তো এটা তো একটা ইলাবোরেট টপিক। আপনারা চাইলে, এখানে অনেকবার কথা উঠছে যে স্যার এরপরে আমাদের ওয়েবিনারটা কিসের উপরে হতে পারে, তো আপনারা চাইলে আমরা গাট ডিসবায়োসিস এর উপরে এই ওয়েবিনারটা করতে পারি। এই রিয়েল হোমিওপ্যাথির সাথে যদি আমরা ডিএস যে সিনড্রোম অর্থাৎ গাট ডিসবায়োসিস সিনড্রোমকে যে অ্যাড করেছি, এই গাট ডিসবায়োসিস সিনড্রোম অ্যাড করাতে রিয়েল হোমিওপ্যাথির নীতি থেকে আমরা ভ্রষ্ট হয় নাই। কেননা এটা হচ্ছে লাইফ স্টাইল, যা অর্গাননে বারবার বলা হচ্ছে যে আপনার পরিবেশ আপনার সুস্থতার উপরে পর্যাপ্ত এই প্রভাব বিস্তার করে। তো এই লাইফ স্টাইলের ভিতরে আমরা কি নিয়েছি? এক হচ্ছে খাদ্য অভ্যাস, আর একটা আছে এই জীবনযাপনের অভ্যাস। তো আমরা কখন খাবো, কিভাবে খাবো, কি খাবো না ইত্যাদি টোটাল প্রোটোকল মিলিয়ে যে সিস্টেমটা বলা হয়েছে, সেই ডায়েটটার নাম আছে ডিআইপি ডায়েট। একে বলা হয় ফুড অ্যাজ মেডিসিন, খাদ্য খাবার। এই রোগীর সব থেকে বড় বিষয় হচ্ছে ইনি হাই প্রেশারের ওষুধ খাইতেন, ডায়াবেটিসের ওষুধ খাইতেন, গ্যাসের ওষুধ খাইতেন, জ্বরের ওষুধ খাইতেন, এবং ওনার আরো আনুষঙ্গিক এই মানে রক্ত চলাচলের জন্য, হার্টের জন্য বিভিন্ন ওষুধ একসাথে 8-10 রকমের একটা প্যাকেজ ছিল, যা দিনে 2 থেকে 3 বার খাওয়াতে হতো। এই ডিআইপি ডায়েট উইথ রিয়েল হোমিওপ্যাথি যখন আমরা চালু করেছি, তার অন্যান্য সব ওষুধগুলো একসাথে বন্ধ হয়ে গেছে। তার না ডায়াবেটিসের ওষুধ খাইতে হচ্ছে, না হাই প্রেশারের ওষুধ খাইতে হচ্ছে, আর নাই তার এই যে গ্যাসের ওষুধ বা অন্যান্য যে কোলেস্ট্রলের ওষুধ, রক্ত তরল করা ওষুধ, তারপরে হার্টকে যে যাতে ধড়পড় না করে বিভিন্ন কারণে উনি ওষুধ খাচ্ছিলেন, এই সবগুলো ওষুধ একদম টোটাল বন্ধ হয়ে গিয়েছে। তাহলে বিউটি অফ রিয়েল হোমিওপ্যাথি কোথায়? তো বিউটি হচ্ছে হোমিওপ্যাথির এইটাই যে এক ঢিলে, লোকে বলে এক ঢিলে দুই পাখি, এই যে এক ঢিলে দুই পাখি, এক ঢিলে দুই পাখি না, এক ঢিলে সব পাখি। অর্থাৎ ওই ডালে যত পাখি আছে ওই এক ঢিলেই মেরে দিতে হবে। সেটা কি? আপনি যদি তার জীবনী শক্তিকে, তার ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করতে পারেন, তার রোগের গোড়ায় যদি পানি দিতে পারেন, তাহলে সব জায়গায় মানে সমানভাবে কাজ করবে। অর্থাৎ শুধুমাত্র রিয়েল হোমিওপ্যাথির তার জীবন দর্শন এবং তার পারিবারিক ইতিহাস, তার পাস্ট হিস্ট্রি, এই সব কিছু মিলায়ে সঠিক ওষুধ নির্বাচন করে সঠিক মানে অ্যাডমিনিস্ট্রেশনের প্রিন্সিপাল মেনে প্রয়োগ করতে পারেন, সাথে যদি ডিআইপি ডায়েটটাকেও আপনি অনুসরণ করাতে পারেন, তাহলে এক কথা হয়ে যায় কি, এখানে সোনায় সোহাগা। যে ব্যক্তির পাটা কাটার জন্য 100% মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পা কেটে না দিলে দ্রুত পচন ছাড়িয়ে ওনার মৃত্যু ঘটাবে, সেই পাটাকে রিয়েল হোমিওপ্যাথির ওষুধ সাথে এই খাদ্য অভ্যাস এবং লাইফ স্টাইল চেঞ্জ করে কত দ্রুত আমরা ভালো করে দিলাম, সেইটাই কিন্তু একটা জলজ্যান্ত দারুণ উদাহরণ আমরা এখানে সৃষ্টি করতে সক্ষম হয়েছি। তো এখানে শুধু কি খাদ্য খাবারেই পরিবর্তন নিয়ে এসেছি? না, তার জীবনযাত্রায় বা তার লাইফ স্টাইল যেখানে বলা আছে সেখানে কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন নিয়ে এসেছি। সেটা কি? একটা উদাহরণ দিই, আমরা এর উপরে আরো পরে বিস্তারিত ইলাবোরেটলি আলোচনা রাখবো। তো এখানে পরিবর্তন বলতে কি হয়েছে দেখেন, যে উনি তো এই যে পঙ্গু মানুষ, তারপরেও ওনাকে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা সকালে এবং বিকালে 1 ঘন্টা করে রোদ্রে বসানো হয়েছে, প্লাস ওনাকে যতদূর সম্ভব মাটিতে রাখা হয়েছে। তো মাটিতে কেন রেখেছি? একে বলা হচ্ছে যে আমরা বর্তমান প্রেক্ষাপটে এই যে বসবাস করছি না, একে বলা হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক্যাল ফিল্ডের ভিতরে আছি। ইলেকট্রোম্যাগনেটিক্যাল ফিল্ডটা কি? যেমন এখানে যে ইলেকট্রিসিটি বাল্ব চলছে, ফ্যান চলছে, এই যে আমার পাশে স্পিকার আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, মোবাইল টাওয়ার আছে, আবার রেডিওটা যে রেডিয়েশন আছে, টিভি আছে, ওয়্যারলেস আছে, আবার বিভিন্ন প্রকার বৈদ্যুতিক যে সরঞ্জাম আছে, এর যে একটা প্রভাব, এর যে রেডিয়েশন, এটা কিন্তু আমার ভেতর থেকে অতিবাহিত হয়, যার কারণে আমি ওইটা দ্বারা প্রভাবিত হয়ে আমিও রিসার্চ হয়ে যাই।
যেমন ওই 10 তলা বিল্ডিং এর দেখবেন ওর উপরে ওই একটা ছাদে একটা লোহার রড টাঙিয়ে বেঁধে দিয়ে ওখান থেকে একটা তার নিয়ে এসে মাটিতে টাচ করে দেওয়া হয়, অর্থাৎ উপরে যদি কখনো বজ্রপাত হয় ওই বজ্রপাতের যে রিয়াকশন একদম মাটিতে চুষে নেবে। অনুরূপ আমরা যদি এই সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক্যাল ফিল্ড দ্বারা ইফেক্টিভ হই, তাহলে আমাদেরকেও নিউট্রালাইজ হওয়ার জন্য অবশ্যই মাটিতে আমাদের সংস্পর্শে আসতে হবে। তো মাটিতে যদি আমরা সংস্পর্শ না হই তাহলে আমরা এই ইলেকট্রিক ফেল হয়ে যাব। আপনারা অনেকে দেখেছেন যে চলতা ফিরতা আদমি কেসে মারতা है, অর্থাৎ চলন্ত মানুষ কেউ জিম করতে করতে ওই জিমন্যাস্টিক যেখানে করে ওখানে জিমের ভিতরে মরে যাচ্ছে, কেউ খেতে কাজ করছে চলন্ত অবস্থায় মরে যাচ্ছে, ড্রাইভার ড্রাইভিং করছে ড্রাইভিং করা অবস্থায় মরে যাচ্ছে। তো এইগুলো মরার অর্থটা কি আপনারা একটু চিন্তা করে দেখুন। যে স্ট্রোক করলেও মানুষের যদি হার্ট স্ট্রোক করে বা ব্রেনের স্ট্রোক করে তাহলে কিন্তু সময় দেয়, অ্যাটাক হলেও সময় দেয়। সেটা কেমন, ও মানুষ মরতেও তো 2-4 ঘন্টা লেগে যায়। কিন্তু আপনার বাড়ি যে ইলেকট্রিসিটির ওয়্যার আছে, তার আছে, এই তার যদি কোনো রকম একটার সাথে আরেকটা টাচ হয়ে যায় ও কিন্তু 1 সেকেন্ডের ভিতরে একদম ওই মিটার পর্যন্ত পুরো জ্বালিয়ে দেবে, যেখানে কাট আউট পর্যন্ত একদম শেষ 1 সেকেন্ডের ভিতরে। তো মানুষ যত রকমের মরার পন্থা আছে সেটাই মরতে 2-4 মিনিট টাইম দেয়। কিন্তু আপনি যদি ইলেকট্রিক্যাল ফেল হয়ে যায়, অর্থাৎ এই যে আমার ভিতরে বিভিন্ন প্রকার ইলেকট্রিক যে রেডিয়েশন, এই রেডিয়েশন যদি আমার ভিতরে কোনো রকমের বিকৃতি ঘটে একবার ইলেকট্রিক্যাল ফেল হয়ে যায়, তাহলে আমি মরার জন্য মাত্র 1 থেকে 2 সেকেন্ড টাইম নেব, আর এখানে বাঁচার কোনো সম্ভাবনা নাই। তো এই জন্যই অনেক সময় দেখা যাচ্ছে যে এই দুই বন্ধু এই চায়ের দোকানে বসে চা খেলাম, কিন্তু আমি চা খেয়ে বাড়ি আসছি, বাড়ি আসার সাথে সাথে ফোন আসছে যে তোমার বন্ধু মরে গিয়েছে। তো একে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল ফেল। এই ইলেকট্রিক্যাল ফেল হওয়ার অন্যতম কারণ, আমি বলবো যে একমাত্র কারণ, এটা হচ্ছে মাটির থেকে ডিটাচ হওয়া, অর্থাৎ ওর ভিতরে ইলেকট্রিক্যাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে এই ডিটাচ হওয়ার কারণে। তো আমরা নিজেরা যারা এখানে আজকের এই কথা শ্রবণ করছি, আমরা সকলেই কমসে কম দিনে মিনিমাম হলে আধা ঘন্টা সময় যেন এই মাটির সাথে আমরা টাচে থাকি। এখানে উদাহরণটা এমন দিয়েছে যে এই ধরতি পৃথিবী হচ্ছে আমার মা। তো একটা সন্তান জন্ম নিল, সাথে সাথে যদি তার মা থেকে ডিটাচ করে অন্য জায়গায় রাখা হয়, আপনি যত যত্নেই রাখেন ওই মা কি ওই ওই মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে ওই বাচ্চা কি আদৌ সুস্থ থাকবে? অনুরূপ আপনি এই ধরতি মাতা থেকে যত ডিটাচ হবেন আপনি তত নিজের মানে সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিবর্তন করবেন। তো সবসময় চেষ্টা করব যে আমরা মিনিমাম কিছু সময় হলেও মাটির সাথে এই নিজেকে অ্যাটাচড রাখবো। তো অনুরূপ ওনাকে নিয়মিত মাটিতে রাখা হতো, রোদ্রে রাখা হতো। রোদ হচ্ছে আমাদের শরীরের যে কাঠামো, অর্থাৎ এই যে হাড় হাড্ডি তৈরি একমাত্র উপাদান হচ্ছে ভিটামিন ডি। আর এই ভিটামিন ডির বিকল্প কোনো রাস্তা নেই একমাত্র এই সূর্যের কিরণ ছাড়া। তো ইত্যাদি বহু কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে আছে যে কখন খাবে, কিভাবে খাবে, কতটুকু খাবে, কোনটা খাবে না, এই সব কিছু দিয়েই ওনার যে প্যাকেজটা আমি তৈরি করে দিয়েছিলাম, যাকে বলা হয় সার্কেডিয়ান রিদম, এর যে বডি ক্লককে মেনটেন করার জন্য যে রিদম আমি ঠিক করে দিয়েছিলাম, সেই রিদম অনুযায়ী চলে উনি কিন্তু 1 মাসের ভিতরে নিজেকে এত দূর কভার করতে সক্ষম হয়েছে। দেখুন পরবর্তী মাসে উনি ওইভাবেই চলছে। তো মজার বিষয় হচ্ছে এনার জীবনে ইনি কিন্তু প্রায় 45 দিন 1.5 মাস শুধুমাত্র কাঁচা খাবার খাইয়েছিল। কাঁচা খাবার কি, যে জীবন্ত খাবার, অর্থাৎ যে খাবার প্রকৃতির থেকে এসেছে, তার কোনো প্রসেস করা হয়নি, প্রকৃতির থেকে নিয়েছে সরাসরি খেয়েছে। সেটা কেমন, যে বিভিন্ন প্রকারের ফল ফ্রুলি এবং বিভিন্ন প্রকারের সবজি যেগুলো কাঁচা খাওয়া যায় সেগুলোই উনি সেবন করেছে। এমনকি উনি ওই যে চাল কুমড়োর রস, ওই কি বলে লাউয়ের রস, পালং শাকের রস, বিভিন্ন সবজি ওনারা পিষে তার থেকে রস চিপে নিয়ে সেগুলো খেয়েছে। অর্থাৎ সব প্রকারের জীবন্ত খাবার উনি খেয়েছেন, যার কারণে ওষুধ একটা সুন্দর পরিবেশ পেয়েছে ওর ভিতরে দারুণ ভাবে ইফেক্ট করার জন্য। তো এই রিয়েল হোমিওপ্যাথির সাথে সাথে আমরা এই ডায়েট কে মেনটেন করে, তার এই সার্কেডিয়াম রিদম কে মেনটেন করে এই মিরাক্কেল রেজাল্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি।
তো আমি এই কেসটা আপনাদের কেন দেখাচ্ছি, এই কেসটা এই জন্যই দেখাচ্ছি যে আমাদেরকে জানা শেখা বোঝার অনেক কিছু বাকি আছে। আমরা রিয়েল হোমিওপ্যাথি করতাম বলে আমি নিজেকে অনেক পণ্ডিত ভাবতাম, যে না, আমরা যেটা শিখেছি এটা সবার সেরা, এর থেকে আর ভালো কোনো পন্থা নাই। আমরা জিন নিয়ে কাজ করি, আমরা ইনঅ্যাক্টিভ এই ওভার অ্যাক্টিভ হারমোনিয়া, এই ওভার অ্যাক্টিভ যে ডেট্রিমেন্টাল জিন, তাকে আমরা ইনঅ্যাক্টিভ করে আমরা মানুষকে সুস্থ করে দিই দ্রুততম সময়ের ভিতরে এবং গ্যারান্টি সহকারে। খুব খুব ডায়লগ দিতাম, কিন্তু যখন প্র্যাকটিক্যালে এসলাম, কাজে নামলাম, তখন দেখলাম আমাদের ভিতরে অনেক দুর্বলতা রয়েছে, অনেক কুসংস্কার রয়েছে, অনেক কি বলে একগুঁয়েমিতা রয়েছে। যে না, আমরা আমাদের নিজের জ্ঞানটাকে অনেক সেরা ভাবছিলাম, অন্যকে আমরা জানাবো, বোঝার চেষ্টা করছিলাম না। আমি নিজে যখন এই সমস্ত সমস্যার দ্বারা আক্রান্ত হলাম, নিজেকে বাঁচানোর জন্য, নিজে সুস্থতা হওয়ার জন্য আমি মরিয়া হয়ে সেই রাস্তা খুঁজতেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমার সেই রাস্তা মিলিয়ে দিয়েছে। এবং নিজের সেই সুখ যখন আমি অন্যের উপরে প্রয়োগ করেছি, সেখান থেকেও একটা চমৎকার রেজাল্ট পেয়েছি। সেই রেজাল্ট যখন দীর্ঘদিন যাবৎ একইভাবে পাইতে থাকি, তখন আমি এটাকে আমাদের ইনস্টিটিউট সামনে তুলে ধরি। ইনস্টিটিউটের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তিনারা যখন এটা নিয়ে সেম রেজাল্ট পেয়েছে, তখনই কিন্তু আমরা আপনাদের সামনে এগুলো কথা ধীরে ধীরে প্রকাশ করছি। তো যারা এই বিষয় নিয়ে আরো বেশি গভীরে জানতে, বুঝতে বা শিখতে আগ্রহী, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা চেষ্টা করব এর পূর্ণতা, অর্থাৎ আমরা যতটা জানি ততটা আপনাদেরকে জানানোর জন্য। দেখুন, রোগীটা পরবর্তী মাসে যখন এসেছে, ওনার কি অ্যাকশন, এবং রোগী তার নিজের বক্তৃতায় নিজের মুখে কি কথাগুলো বলে। উনি কিন্তু এখনো গাড়ি থেকে নামেননি, এবার এসেও গাড়ির ভিতরেই আছে। এবার দেখুন কেমন আছে। আগে থাকতে আল্লাহ আমার একদম ভালো হয়েছে, আমি অনেক ভালো। আমি এখন সুস্থ দেখি আছি, সুস্থ রেখে ভালো কতই প্রথম দিন তো আপনি কথা বলতে পারছিলেন না, না। এখন ভালো, এখন মেয়েটা অনেক ভালো। এখন শুধু এই বাম হাতটা নড়ে না, না? না, দেখুন, এর পরবর্তী মাসে উনি যখন আসলেন, তো ওনার পায়ে কিন্তু সেই ঘা গুলো সব শুকিয়ে গিয়েছে, এখন অনেকটা স্বাভাবিকের দিকে আগিয়ে যাচ্ছে। এবং উনি লাঠি নিয়ে বাড়িতে নিজে নিজে অল্প অল্প হাঁটা চলাও করেন। আর ইনার এই পায়ের ঘা শুকানো দেখে ওনার যে সমস্ত আত্মীয় স্বজনরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে যা আছে, তেনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন এবং তারা বিভিন্ন রোগ নিয়ে, সমস্যা নিয়ে আমাকে জানতে চায় যে এই রোগ কি ভালো করা সম্ভব। আর আমাদের রিয়েল হোমিওপ্যাথির একটা ডায়লগ আমরা শোনাই, যে আমরা কখনো না বলি না। আমরা বলি কেন হবে না, অবশ্যই হবে। যখন এত বড় সমস্যার সমাধান আপনারা নিজের চোখের সামনে দেখলেন, আপনাদের তো আরো সহজ বিষয়, ওটাও ভালো হয়ে যাবে। তো এই ডায়লগ দিয়ে আমি কিন্তু এখান থেকে প্রচুর রুগী পেয়েছি, ওনার অঞ্চল থেকে বা ওনাদের বিভিন্ন জায়গায়, বলবো সারা বাংলাদেশে যেখানে যে আত্মীয় স্বজন আছে, সবাই কিন্তু আমার সাথে যোগাযোগ করে তারা ওষুধ খায়। তো প্রথমে কিন্তু শুরু করেছিলাম যে একটা রোগীকে ফ্রিতে ট্রিটমেন্ট করলে তাতে আমাদের লাভ হয় না লস হয়। এই ভিডিও, আগের ভিডিও, এটা তো আমরা দেখে নিয়েছি ইতিমধ্যে। দেখেন বাম পাশের ছবিটা দেখেন, ইনি পরের সপ্তাহে না, কিন্তু ধীরে ধীরে ওনার পাটা উন্নতি হয়ে চলেছে। বর্তমানে দেখেন এই তারও 1 মাস পরে এসে তার যে অতিরিক্ত ফোলা ছিল এই যে এই জায়গাটা, এই জায়গাটাও কিন্তু এখন অনেকটা পরিপাটি হয়ে এসেছে, বা ধীরে ধীরে একদম পূর্ণাঙ্গ সুস্থতার দিকে যাচ্ছে। অনেকদিন পরে চাচা প্রথম এই আমার চেম্বারে এবার হেঁটে ভিতরে এসেছে। ভিতরে এসে দেখেন আমার ওখানে বসছে এবং এবার হাঁটেন। উনি নিজেই হেঁটে দেখাচ্ছে যে আমি দেখেন এবার হাঁটতে পারি। না না, ইনি কিন্তু স্ট্রোক হয়ে বিছানায় পড়েছিলেন,
উনি আমাদের এখানে পা সারতে আসেননি, উনি বিছানায় শুয়েছিলেন। উনি শুধু এই ঘা সারার জন্য আমার কাছে এসেছেন। এই ঘা সারতে গিয়ে ওনার হাই প্রেশার, ডায়াবেটিস, গ্যাস, জ্বর, দুর্বলতা, খাইতে পারে না, মেজাজ খারাপ, সবকিছু একসাথে উনি ভালো হয়ে গিয়েছে। আর যে ব্যক্তি দীর্ঘদিন যাবৎ স্ট্রোক করে বিছানায় পড়েছিল, সেই ব্যক্তি এখন নিজে নিজে আমার ওয়েট মেশিনের উপরে উঠে ওজন করছে। তাহলে আপনারা দেখলেন যে ব্যক্তি বিছানাতে আজ বছরের পর বছর পড়ে আছে বিনা চিকিৎসায় এবং জীবনের শেষ আশা ছেড়ে দিয়েছিলেন যে আর হয়তো এই বিছানা থেকে ওঠা হবে না, বিছানায় থেকেই বাকি জীবনটা কেটে যাবে, উনি কিন্তু আমাদের কাছে এসেছিলেন ঘা শুকাতে, পা সারাতে। তো পার সাথে তার সবকিছু একসাথে সেরে গেল এবং উনি হেঁটেই এবার আমার চেম্বারের ভিতরে এসে নিজেকে ওজন দিলেন। দেখেন, দেখেন পাটা কিন্তু এখন প্রায় 95% একদম ওকে হয়ে গিয়েছে। এখন আর কোনো ঘাটা নাই, এখন সামান্য একটু ফোলা আছে, এই ফোলাও ধীরে ধীরে চলে গিয়েছে। এখন দেখেন শেষ পর্যায়ে চাচা আমাকে বলছে যে আপনি বাইরে এসে দেখেন আমি একা একা গাড়িতে উঠে যাচ্ছি। অর্থাৎ উনি এত খুশি যে এখন দেখেন হাতের লাঠিটাও নেয়নি, উনি আমাকে হেঁটে দেখাবেন যে আমি হাঁটতে পারি। গেলে উঠতে পারছেন না? ওঠেন, ওঠেন, দেখছি তো, ভিডিও করছি। তাহলে আপনারা দেখলেন যে লোকটা এসেছিল সামান্য ঘাস হারাতে, সেই ঘাস হেরে উনি পূর্ণাঙ্গ সুস্থতার দিকে কিভাবে আগিয়ে গিয়েছে। এবার দেখুন, আমি বারবার যে বলি আপনাদের অবজারভেশনের জন্য সব থেকে বড় পয়েন্টস হচ্ছে তার ফেস। তার ফেসটা দেখে আপনাকে বুঝতে হবে যে সে কতটা সুস্থ আছে, কতটা অসুস্থ আছে। দেখুন পর্যায়ক্রমে তার ছবিগুলা, তার চোখের ভাষা, তার চেহারা এবং তার চাহনি, এই সবকিছু মিলাইয়ে কিন্তু সে বলে দিচ্ছে সে ভেতর থেকে কতটা সুস্থ। এ কিন্তু এই মাঝের এক সপ্তাহ ছবি। এই সপ্তাহে দেখেন চাচা একদম এসে মনে হচ্ছে আমার চেম্বারে জমিদারি স্টাইলে বসে আছে। আর তার মুখের হাসিটা একদম যাকে বলে যে ফোকলা দাঁতের হাসি এমন ভাবে দিচ্ছে যে তাতে মনে হচ্ছে যে উনি একটা বিশাল কিছু জয় করে ফেলেছে। আর সুস্থতার যে আনন্দ, যে তৃপ্তি, উনি একদম সার্বিকভাবে সেটা উপভোগ করছে। সাথে আপনারা দেখবেন যে উনি যে সুস্থ, ওনার পরিবার যে এখন সুখে, এই মহিলার চোখের দিকে তাকান। এই মহিলার চোখে কিন্তু বলে দিচ্ছে যে উনি ভিতর থেকে কতটা মানে আনন্দে আছেন, সুখে আছেন বা ভালো বোধ করছেন। দেখেন চাচার হাসি, এই যে তার পা, এখন বর্তমানে তার পাটা 100% সেই যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা চলে গিয়েছে। আর চাচার থেকে আমরা যে হাসি পাচ্ছি, এই হাসিটা হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির ডাক্তার হিসেবে আমাদের পাওয়া। তো একজন রোগী যেখানে সে জীবনের সকল আশা পরিত্যাগ করে বিছানায় পড়েছিল, ডাক্তার তাকে বলে দিয়েছিল যে এর ডায়াবেটিস এত বেশি, প্রেশার এত বেশি,
এই অপারেশন করা যাবে না, অপারেশন করলে বাঁচবে না। আর সর্বোপরি হচ্ছে ওনার কাছে তো পয়সাই নাই যে ওনাকে হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে। উনি তো অপারেশন করলে আর মানে ফিরে আসতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে ফিরে আসবে কি বেঁচে আসবে সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে ওনার কাছে তো সেই টাকাই নাই। তো আপনারা দেখলেন যে রিয়েল হোমিওপ্যাথির সাথে এই একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির নব সংযোজন জিডিএস কে কাজে লাগিয়ে আমরা একটা অসফল কেস এবং সম্পূর্ণ ব্যর্থ বিভিন্ন প্যাথিতে যেখানে দুহাত উঁচা করে আত্মসমর্পণ করেছিল, আমরা আমাদের সর্বাঙ্গীন অর্থাৎ আমাদের টিমের ঐক্যবদ্ধ সংযোজন বা বিয়োজন বা এবারে ধৈর্য পরামর্শ সর্বসাকুল্যে একটা টিম ওয়ার্ক করে যে বড় কিছু করা যায় তার একটা দৃষ্টান্ত আমরা এখানে রেখেছি। চাচার যে সর্বোপরি ফোকলা দাঁতের হাসিটা আজকের এই ক্লাসে আমি আপনাদের জন্য উৎসর্গ করলাম। তো যাই হোক, আজকে আমি ক্লাসের জন্য প্রস্তুত না, যার কারণে হয়তো ভালো মজা করে বলতে পারিনি। তারপরেও আমি চাই যে যেটা জিস্ট সত্য জিনিস সেটাকে তুলে ধরার জন্য কোনো ভালো কিছু বক্তাও হওয়ার প্রয়োজন নাই বা এমন কিছু ভঙ্গিমা করে বলারও প্রয়োজন নাই। আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে কি তুলে ধরতে চেয়েছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের চেম্বারেই এমন এমন ঘটনা ঘটুক এই আশা করেই আমি আজকের মতন এখানে আলোচনা স্থগিত রাখছি। আর আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের এই কেস সম্বন্ধে যে প্রশ্ন আছে সেগুলো আপনারা উপস্থাপন করেন।